বিএনপির মতো একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত সরকারের সাথে আমরা সমালোচনা করব, তাদের বিপক্ষে আমরা মাঠে নামবো, অযথাই আমরা আমাদের মাঠ গরম করার জন্য আমরা রাজপথে নামিনি। বলবেন তাহলে কেন নেমেছেন? নেমেছি একটাই উদ্দেশ্য, একটাই আমাদের লক্ষ্য, একটাই আমাদের টার্গেট। যদি আমরা দেশপ্রেমিক জনগণ ভুলে ঘুমিয়ে থাকি, আমরা যদি অসচেতন হয়ে পড়ি, তাহলে আমাদের এই অসচেতনতার কারণে বিএনপি আবার ফ্যাসিবাদী রাজনৈতিক দলে পরিণত হতে পারে। আমরা যদি এভাবে অসচেতন হয়ে পড়ি, আমরা যদি এভাবেই, এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন আপনারা, আমরা যদি এভাবেই অসচেতন হয়ে পড়ি, আমরা যদি আমাদের রাজনৈতিক অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা যদি ঘুমিয়ে থাকি, আমাদের গাফলতির কারণে, আমাদের অবহেলার কারণে, জিয়াউর রহমান সাহেব, বেগম জিয়ার সন্তান, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনি যদি ফ্যাসিবাদের পথে হেঁটে বেড়ান, তিনি যদি আবার শেখ হাসিনার মতো ভুল পথে পা বাড়ান, তাহলে তার জন্য শুধু বিএনপিকে একা নয়, বরং বাংলাদেশের জনগণকে আবার তার মাসুল গুনতে হবে। এই জন্য আমরা যেমনি ভাবে চাই আমাদের বাংলাদেশের জনগণ যেন আর কোনো ফ্যাসিবাদের ভুলের মাসুল না গুনতে হয়, বিএনপিকেও যেন আওয়ামী লীগের মতো করুণ পরিণতি ভোগ করতে না হয়, সেজন্যই আমরা বিএনপিকেও সতর্ক করতে চাই, দেশের জনগণকেও আমরা সচেতন করতে চাই। আমাদের স্পষ্ট দাবি, গণভোটের গণরায় কার্যকর করুন, গণভোটের গণরায় কার্যকর করুন। প্রিয় এলাকাবাসী, খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বলতে চাই, ইতিহাসের রেফারেন্স দেই। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে এই 2026 সাল পর্যন্ত 4টি গণভোট হয়েছে, রেফারেন্ডাম 4টি গণভোট হয়েছে। বাংলাদেশে কোন গণভোটের রায় কোন সরকার অমান্য করেছে ইতিপূর্বে তার কোন নজির নাই, ইতিপূর্বে তার কোন দৃষ্টান্ত নাই। দুর্ভাগ্যজনক ভাবে আজকে বাংলাদেশে চতুর্থবারের এই গণভোটের রায় অস্বীকার করে ইতিহাসের একটি অমোঘ ধারাকে, অলঙ্ঘনীয় ধারাকে বর্তমান সরকার পাশ কাটিয়ে যেতে চাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যতগুলো গণভোট হয়েছে, কোন গণভোটের রায়কে আজ পর্যন্ত কোন সরকার উপেক্ষা করার সাহস পায় নাই। কোন সরকার পৃথিবীতে কোন গণভোটের রায়কে উপেক্ষা করে নাই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় বিএনপির, প্রিয় প্রধানমন্ত্রীর প্রিয় সরকার আজ ইতিহাসের এই নিকৃষ্টতম সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের জন্য অন্ধকার ভবিষ্যতের পথ তৈরি করছে। আপনারা অনেকে প্রশ্ন করতে চাইবেন, মাননীয় প্রধানমন্ত্রী তো বারবার বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এই কথাটা বারবার আমরা শুনছি, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়েও বলেছেন একাধিকবার, এবং দেশের জনগণের বিভিন্ন গণসমাবেশে জাতির কাছে তিনি বারবার এই কথা বলছেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাহলে আজ আমরা বিরোধী পক্ষ কেন আবার সেই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলন করে কেন করতে হচ্ছে? এই জায়গাটায় একটা শুভঙ্করের ফাঁক আছে। সেই ফাঁকটা যদি আমরা জনগণকে না বোঝাতে পারি, এটা হবে আমাদের ব্যর্থতা। জনগণ যদি এটা বুঝতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের কপালে শনির দশা আছে। কথা তারতম্য কোথায়? সরকারও বলে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, আবার বিরোধী দলগুলো আমরা কেন গণভোটের গণরায় বাস্তবায়নের কার্যকর করার দাবি নিয়ে আন্দোলন করছি? সরকারের সাথে আমাদের কথার পার্থক্যটা কোথায়, ব্যবধানটা কোথায়? প্রিয় এলাকাবাসী, এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম জুলাই সনদের বাস্তবতা বুঝতে হবে। জুলাই সনদটা কি জিনিস? জুলাই সনদটা হলো ১৫০০০ তাজা প্রাণ,
স্বৈরাচারী লেডি ফেরাউন শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছিল, যেই জুলাই যুদ্ধে প্রায় 30,000 আমাদের ভাই বোনেরা বঙ্গুত্ব বরণ করে আজও হাসপাতালের বিছানায় বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জুলাই বিপ্লব সেই বিপ্লব, যে বিপ্লবে 2013 সাল থেকে শাপলা চত্বর থেকে অব্যাহতভাবে এদেশের ইসলামপন্থীদেরকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে। অনেক ত্যাগ আর কোরবানির পর 36শে জুলাই বাংলার মাটিতে নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই আমরা মনে করি জুলাই বিপ্লব ভুলে যাওয়ার মতো কোনো ইতিহাস নয়। আমরা মনে করি জুলাই বিপ্লব উপেক্ষা করার মতো কোনো ইতিহাস নয়। আমরা মনে করি জুলাই বিপ্লব আগামীর বাংলাদেশ গড়ে তুলবার বুনিয়াদ। এই জুলাই বিপ্লব অনেক জীবন, অনেক রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা ছিল দুটি। কয়টা আকাঙ্ক্ষা? জুলাই বিপ্লবীরা কি চিন্তা নিয়ে, কি অভিপ্রায় নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে বিপ্লবের জন্য তারা মাঠে নেমেছিল? কি জন্য আবু সাইদ এভাবে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল? কেন মীর মুগ্ধরা পানি পানি বলে রাজপথে আত্মচিৎকার করতে করতে শাহাদাতের কোলে ঢলে পড়েছিল? কেন হাফেজ খুবাইবরা, শিশু জাবিররা কেন এভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে হাসি মুখে জীবন কোরবান করে দিয়েছিল? কারণ তারা দুটি জিনিস চেয়েছিল। এক নম্বর চেয়েছিল বাংলাদেশ থেকে বৈষম্যের বিলোপ হবে, আর বৈষম্য থাকবে না বাংলাদেশে। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের মধ্যে সব ধরনের চলমান রাজনৈতিক এবং সাংবিধানিক কায়দায় যত ধরনের বৈষম্যের ব্যবস্থা আছে, সব বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হবে। এটা ছিল জুলাই বিপ্লবীদের প্রধান টার্গেট, এটা ছিল তাদের প্রধান কামনা। এই জন্যই জুলাই বিপ্লবের আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জুলাই বিপ্লবের প্রথম উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। 2 নম্বর উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষমতার মসনদে শেখ হাসিনার মতো আর কোন ফ্যাসিস্ট যেন কোনদিন বাংলার ক্ষমতার মসনদে বসতে না পারে, অথবা ক্ষমতার মসনদে গিয়ে কেউ যেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। তাহলে জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল 1 নম্বর বৈষম্য বিলোপ করা। জুলাই বিপ্লবের 2 নম্বর উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করা, রুদ্ধ করা। আমরা যা বুঝতে চাই, আমরা বলতে চাই, কোন পদ্ধতিতে বৈষম্য বিলোপ হবে, কি পদ্ধতিতে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হবে, সেটা নিয়ে আমরা কথা বললাম, আমরা কাজ করলাম। জুলাই যোদ্ধাদের সংগঠন, ছাত্র জনতার সংগঠন, যারা আগ্নেয়গিরির মধ্য দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে অসীম সাহস নিয়ে যেই জুলাই যোদ্ধারা আমাদেরকে বিপ্লব উপহার দিল, যেই জুলাই যোদ্ধারা আমাদেরকে সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র করবার প্রত্যয় ঘোষণা করলো, যারা 36শে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করলো, আমরা দেখলাম বিএনপির এক শ্রেণীর নেতৃবৃন্দ দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়ে যায়। কেন রে ভাই? দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে আপনাদের অ্যালার্জি হয় কেন? অ্যালার্জি হবে আওয়ামী লীগের। সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে আপনাদের গা শিরশির করে কেন? শিরশির তো করবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনায় আমাদের শরীর, আমাদের চেহারা নীল হয়ে যায় যখন আমরা দেখি জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, 36শে জুলাইয়ের পর সেকেন্ড রিপাবলিকের কথা বললে বিএনপির এক শ্রেণীর নেতৃবৃন্দ তারা রিঅ্যাক্ট করেন, তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তখন দেখলে আমাদের কাছে মনে হয় এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয় যেই বিএনপির নেতাকে 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতির মধ্য দিয়ে জনগণ মুক্ত করে এনেছিল। আমাদের কাছে তখন মনে হয় এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয় যেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকদেরকে নিয়ে 4 দলীয় জোট গঠন করেছিল। আমাদের কাছে তখন মনে হয়
নয়, এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয় যেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আল্লামা আহমদ শফির পাশে দাঁড়াবার জন্য বিএনপির নেতা কর্মীদেরকে আহ্বান করেছিলেন। আমাদের কাছে ভয় লাগে, আমাদের কাছে আতঙ্ক লাগে যে কেন জুলাই বিপ্লবের কথা শুনলে, জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, জুলাই বিপ্লবের পরবর্তী সেকেন্ড রিপাবলিকের কথা বললে আপনারা কেন উত্তেজিত হয়ে ওঠেন? আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের দীর্ঘ মিত্রতার ইতিহাস রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে সাটাপেটা করে আমরা বিদায় করেছি। মনে রাখবেন, আপনারা যদি আপনাদের সেই অতীতের আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী অবস্থানে অটুট থাকেন, আমাদেরকে আগামী রাজপথে আপনারা আপনাদের পাশে পাবেন। সঙ্গে সে কথাও বলি, আর যদি আপনারাও ক্ষমতাকে তোয়াজ করতে গিয়ে ক্ষমতার মসনদ রক্ষা করার স্বার্থে যদি দিল্লির কাছে মাথা নত করেন, বাংলার জনগণ আপনাদেরকেও বরদাস্ত করবে না। এটাই আমাদের পরিষ্কার পয়গাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমার, এই হলো দেখেন, বলছিলাম যে জুলাই বিপ্লবের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে। জুলাই বিপ্লবের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। এই স্বপ্নের জন্য বাংলাদেশের প্রায় ১,৫০০ দামাল সন্তান এই রাজপথে লুটিয়ে পড়লো। তারা অনেকেই জেনে বুঝে রাজপথে নেমেছিল। আজও পর্যন্ত বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে তৎকালীন সময়ের একজন পুলিশ কর্মকর্তা বলেছিল, সেই কথা আমরা ভুলে যাই নাই, স্যার একটারে গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। মনে আছে সেই কথা? এদেশের যুবকেরা চিন্তা করেন, সাক্ষাৎ মৃত্যু, নিশ্চিত মৃত্যুকে জেনে তারা হাসি মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে শাহাদাতের প্রেরণা নিয়ে তারা মাঠে নেমেছিল। ১,৫০০-এর মতো যুবক প্রাণ দিল। আজও গিয়ে দেখেন, ঢাকা মেডিকেলে এখনো যান, পিজি হাসপাতালে যান, এই সিএমএস হাসপাতালে যান, প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে আজও জুলাই যোদ্ধা হত যোদ্ধারা এখনো কেউ চিরদিনের জন্য চোখের আলো হারিয়েছে, কেউ চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করে আজও তারা হাসপাতালে ছটফট করতেছে। তাদের একটাই আর্তনাদ, আমরা আমাদের জীবন ফিরে পাবো না, আমরা আমাদের চোখের দৃষ্টি ফিরে পাবো না, আমরা আমাদের স্বাভাবিক চলার শক্তি ফিরে পাবো না। আমরা একটা জিনিস চাই, আমার বাংলাদেশ যেন বৈষম্যহীন হয়, আমার বাংলাদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে। প্রশ্ন হলো ভাই, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কেমনে হবে? বৈষম্যহীন বাংলাদেশ হবেটা কেমনে? আসমান থেকে ফেরেশতা নেমে এসে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বানিয়ে দিয়ে যাবে? বলেন, আসমান থেকে ফেরেশতা নেমে এসে অথবা কবর থেকে আমাদের মরহুম নেতৃবৃন্দ উঠে এসে বেগম জিয়া অথবা শহীদ জিয়া অথবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক অথবা আল্লামা নূর হোসেন কাসেমি, ওনারা কি কবর থেকে উঠে এসে আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, তারা কি আমাদের জন্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে দিয়ে যাবেন? না আমাদেরকে করতে হবে? বলেন, আমাদেরকেই করতে হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কিভাবে করব? হাউ ক্যান ডু ইট? আমরা এটা কিভাবে করতে পারি? আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য একাধারে ৯ মাস ৮৪টা মিটিংয়ে, ন্যাশনাল কনসেনসাস কমিশনে ৩৩টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একটা সনদ প্রণয়ন করলো। একটা সনদ, যেই সনদের মাধ্যমে বাংলাদেশে বিদ্যমান সব বৈষম্যের ধারাগুলোকে বাতিল করা হলো। ফ্যাসিবাদ যেই সকল পথ দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে আসতে পারে, সেই ফ্যাসিবাদ আসার রাস্তাগুলো সেই জাতীয় ঐক্যমত্য কমিশনে বসে ৩৩টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ৯ মাস ধরে তারা একটি সনদ তৈরি করলো, দলিল তৈরি করলো। সেই দলিলের মাধ্যমে এখন বাংলাদেশের যাবতীয় ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত। সেটা হলো, যিনি হন প্রধানমন্ত্রী তিনি হয়ে যান গোটা বাংলাদেশের মালিক। এটা বাংলাদেশের জন্য ভালো কোনো পথ নয়।
তাই সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে। এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা তুলে দিলেই সেই ব্যক্তি ধীরে ধীরে ফ্যাসিবাদী হয়ে যায়। এজন্য সিদ্ধান্ত হলো, সকলে একমত হলো, প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু ক্ষমতা বিভিন্ন জায়গায় ডাইভারশন করা হবে। প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হবে, কিছু ক্ষমতা বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতা প্রধান বিচারপতির হাতে দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা হলো, যেভাবে দেশ এবং প্রশাসন দলীয়করণ হয়ে ওঠে, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি পুলিশ প্রশাসনকে বাংলাদেশের মানুষ আর পুলিশ মনে করতো না, তারা মনে করতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে পুলিশ লীগ। বলেন এমনটা হয়েছিল না? কেন হয়েছিল? কারণ পুলিশে নিয়োগ দিত শেখ হাসিনা। শেখ হাসিনা যখন পুলিশে নিয়োগ দিত, সে যাচাই করতো তার 3 পুরুষের আওয়ামী লীগের রক্ত আছে কিনা। 3 পুরুষে আওয়ামী লীগের রক্ত না থাকলে পুলিশে চান্স পাওয়া যেত না। কোনোভাবে চান্স পাইলেও ভালো কোনো পোস্টিং পাওয়া যেত না। এইভাবে গোটা বাংলাদেশের পুলিশটাকে পুলিশ লীগে পরিণত করেছিল শেখ হাসিনা। এভাবে গোটা রাষ্ট্রযন্ত্রকে, প্রশাসন যন্ত্রকে আওয়ামীকরণ করা হয়েছিল, কারণ সব ক্ষমতা ছিল শেখ হাসিনার হাতে। বাংলাদেশের মানুষ চাইলো আগামীর বাংলাদেশে যেন আর এভাবে দলীয়করণ হতে না পারে। এই জন্য রাষ্ট্রের পাবলিক সার্ভিস কমিশন পিএসসি আলাদাভাবে গঠন করে প্রশাসন ক্যাডারে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, পুলিশে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, বিচারাঙ্গনে বিচারপতি হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, এই সব যেন নিরঙ্কুশ ভাবে প্রধানমন্ত্রীর একক হাতে না থাকে। এগুলোর মধ্যে যেন একটু বিভক্তি আসে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। এগুলোর মাধ্যমেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পথ বন্ধ করার, বৈষম্য দূর করার জন্য 33টা রাজনৈতিক দল 9 মাস 84টা বৈঠক করে জাতীয় সনদ, জুলাই সনদ প্রণয়ন করলো। সেই জুলাই সনদ স্বাক্ষর যখন হবে, দুঃখ লাগে, বলতে আমাদের কষ্ট হয়, কিভাবে আপনারা প্রতারণা করেছেন। বিএনপিকে তো কঠিন কথা বললে আমাদেরও কষ্ট লাগে, আর আমাদের ভাইদের, আমাদের স্বজনদের, আমাদের আপনজনদের কলিজা ফেটে বিদীর্ণ হয়ে যায় যে বিএনপিকে আপনি কঠিন কথা বললেন। ঠিক আছে, আমরা বিএনপিকে কঠিন কথা বলবো না, কিন্তু বিএনপিকে বলেন তারা যেন প্রতারণা না করে আমাদের সাথে। তারা শুধুমাত্র 2টা বক্তব্যের ব্যাখ্যা দিক, 2টো কর্মের ব্যাখ্যা দিক। যখন জুলাই সনদে স্বাক্ষর হলো বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেই স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার আগে 33টা রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের কপি পাঠানো হলো। বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমরাও সেই কপি পেয়েছি। আমরা সেই কপি পড়ে দেখলাম যে হ্যাঁ, সব ঠিক আছে। 32টা রাজনৈতিক দল তারা জুলাই সনদ একরকম পেল, আর বিএনপির কিছু নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের ধাপ্পাবাজ প্রতারক কয়েকজন ব্যক্তি, তারা অন্ধকারে 2 পক্ষ মিলে সেই সনদের মধ্যে নতুন করে আরেকটা ধারা সংযুক্ত করে দিল। যেই ধারার কথা জুলাই যোদ্ধা এনসিপি জানত না, যেই ধারার কথা ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই জানতেন না, যেই ধারার কথা জামাতে ইসলাম জানতো না, যেই ধারার কথা বাংলাদেশ খেলাফত মজলিস জানতো না, যেই ধারার কথা 32টা রাজনৈতিক দল জানতো না, কেবল জানতো বিএনপি। বিএনপি আর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অসাধু কর্মকর্তারা মিলে সেখানে একটা ধারা সংযুক্ত করে দিল। সেটা কি? যে নোট অফ ডিসেন্টে যেই সকল পয়েন্টগুলো অন্যান্য দল দ্বিমত প্রকাশ করেছে, তারা নির্বাচনে পাশ করলে নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেই আলোকেই তারা সনদকে বাস্তবায়ন করতে পারবে। এই এক ধারার মধ্য দিয়ে জুলাই সনদের সকল মৌলিক ধারাগুলোকে বানচাল করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে। এখন আর ওখানে সিদ্ধান্ত ছিল এক ব্যক্তি রাষ্ট্রের প্রধান দায়িত্বে, প্রধানমন্ত্রী আবার দলের প্রধান চেয়ারম্যান থাকতে পারবে না। সেখানে ছিল এইভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, কিন্তু সেই নোট অফ ডিসেন্টের এক কলমের খোঁচায় বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের অসাধু কর্মকর্তারা তারা বাংলাদেশের মানুষের জুলাই বিপ্লবের বৈষম্যহীন বাংলাদেশ গড়বার এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার স্বপ্নের পিঠে ছুরিকাঘাত করেছে।
আমরা কিছুই বলবো না। জনাব সালাউদ্দিন সাহেব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির মুখপাত্র হিসেবে জাতীয় সংসদে দাঁড়িয়ে তো আপনি স্বীকার করেছেন যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান নাই, শুধুমাত্র নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয় এই জন্য আপনারা ওখানে কোন রকম স্বাক্ষর করেছেন, অর্থাৎ আপনি স্বীকার করেছেন তখনই আপনাদের জুলাই সনদ বাস্তবায়নের ইচ্ছা ছিল না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্য শেষ। আমি আপনাদের কাছে কথা বলতে চাই, এই যে 70% জনগণ হা ভোট দিল, সেই হা ভোটের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সেই সংবিধান সংস্কার পরিষদ যদি গঠিত না হয়, আমাদের আন্দোলন চলবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার মধ্য দিয়ে 70% বাংলাদেশের নাগরিকদের ভোটের মর্যাদাকে অর্জন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের কথা পরিষ্কার, 1970 সালে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করেছিল স্বৈরাচারী পাকিস্তানি গোষ্ঠী। 2014, 18, 24 সালে ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আজ যদি শেখ হাসিনার মতো অথবা স্বৈরাচারী স্বৈর গোষ্ঠী অত্যাচারী পাকিস্তানি গোষ্ঠীর মতো কেউ বাংলাদেশের 70% জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তার পরিণাম আগের মতো হবে। এই কথাটা বললে খুব কঠোর হয়ে যায় কথা। তাহলে আপনারা ওই পথে যায়েন না, তাহলে আপনাদের তো ফ্যাসিবাদে হাসিনার মতো পরিণতি হবে না। আর যদি আপনারা সে পথে হাঁটেন, তাহলে আমরা বুকে পাথর চাপা দিয়ে কথা বলতে বাধ্য। যদি জনগণের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়, পরিণাম ফ্যাসিবাদী হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নাই। তাই আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালিত হোক, রাষ্ট্র তার অভিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাক, জুলাই সনদ কার্যকর হোক, শাপলার বীর শহীদানরা এই জাতীয় বাজেটে তারা যেন স্বীকৃতি পায়, শহীদ পরিবারগুলো যেন ভাতার আওতায় আসে। এই আহ্বান থাকলো আপনাদের কাছে। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের এই অধিকার আদায়ে রাজপথে নেমেছে। আর কেউ থাকুক বা না থাকুক, এটা বাংলাদেশ জামাত ইসলামীর এজেন্ডা নয়, এটা শুধু এনসিপির এজেন্ডা নয়, এটা বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় এজেন্ডা। বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির এজেন্ডা নিয়েও কাজ করে না, বাংলাদেশ খেলাফত মজলিস জামাতের এজেন্ডা নিয়েও কাজ করে না, বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপির এজেন্ডা নিয়েও কাজ করে না, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জনগণ ইসলামের এজেন্ডা নিয়ে কাজ করে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমরা আপনাদের সাথে ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, দেশ জাতি এবং ইসলামের প্রয়োজনে আমরা যে কোনো পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ।